আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ক্লাস 8 এর গণিত বইয়ের নবম অধ্যায়। তো এখানে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করা হয়েছে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য মেইনলি হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত। কি সম্পর্কিত? ত্রিভুজ। তো ত্রিভুজ সম্পর্কিত যেহেতু, সেজন্য আমি ত্রিভুজ সম্পর্কে একটু বেসিক কিছু ধারণা রাখি। সেটা হচ্ছে একটা বাহু ভেদে, একটা হচ্ছে কোণ ভেদে। কোণ যেহেতু 5 প্রকার, কোণ কয় প্রকার? 5 প্রকার। সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ এবং লাস্টলি, স্যার এটা তো অনেকে জানি না, প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তো প্রথমত সূক্ষ্মকোণটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে হবে বড়, 0 ডিগ্রি থেকে কি বড়, যেখানে মিডিলে থাকে সেটা কি বড় হয়ে যায়, এবং 90 ডিগ্রি হতে ছোট। সেম ভাবে সমকোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। আর স্থূলকোণের ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি থেকে হবে বড় আর 180 থেকে ছোট। সরল কোণটা সমকোণের মতো 180 ডিগ্রি, আর এটা হবে 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো মেইনলি কোণ ভেদে আমার ত্রিভুজ সম্পর্কে জানতে হলে কোণ সম্পর্কে জানা হলো। তো কোণ সম্পর্কে জানতে হলে প্রথমত হচ্ছে সূক্ষ্মকোণ আছে আমার, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে আমাকে বুঝতে হবে যে এটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। 90 ডিগ্রি থেকে, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের সবগুলা সূক্ষ্মকোণ আর সবগুলো সূক্ষ্মকোণই 90 ডিগ্রি থেকে ছোট। কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে রাখতে হবে, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে যে কোনো কোণ, ধরো যে এটা 60 হতে পারে, এটা 70 হতে পারে, 50 হতে পারে, তাহলে সবগুলো কি 90 ডিগ্রি থেকে ছোট, তার জন্য এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই সম্পর্কে একটু ধারণা পেলাম যে হ্যাঁ, এর সবগুলা কোণই সূক্ষ্মকোণ, তাই সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন যদি আমি আসি সমকোণে, এখন কোথায় আসি? সমকোণে। সেম, সমকোণ মানে 90 ডিগ্রি, মানে আমাকে যে কোনো একটা হলো 90 ডিগ্রি থাকা লাগবে। ঠিক আছে স্যার, 90 ডিগ্রি রাখলাম। এটা কিসের চিহ্ন? 90 ডিগ্রি চিহ্ন। 90 ডিগ্রি একটা রাখার পরে তখন ভাবলাম যে একটাই যদি 90 ডিগ্রি দখল করে, আমাকে তো টোটাল করা লাগবে কত? 180। তাহলে একজন 90 ডিগ্রি হলে এই দুটা মিলে নিশ্চিত ভাবে কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা 90 ডিগ্রি থেকে কি হবে? ছোট। তাহলে 90 ডিগ্রি যেহেতু এই দুটা যোগফল, হতে পারে এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, হতেই পারে। তাহলে কি হয়ে গেল যে একটা কোণ সমকোণ হলে বাকি দুইটা হতে হবে 90 ডিগ্রির কোণ, মানে সূক্ষ্ম কোণ হওয়া লাগবে। তাহলে এটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ হবে। এরপরে যদি সেম ভাবে 90 ডিগ্রির মতো করে আমি কি কোণ আঁকি? একটা 120 ডিগ্রি কোণ আঁকলাম। বললাম যে এটা একটা স্থূল কোণ, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে বাকি দুটা মিলিয়ে যে কোনো ভাবে আমাকে 100 ডিগ্রি আনতে হবে, 180 ডিগ্রি আনতে হবে। তাহলে এই দুটার যোগফল নিশ্চিত ভাবে 90 ডিগ্রির থেকে কম হবে অবশ্যই, কারণ কি টোটাল এই দুটা মিলিয়ে তো 60 ডিগ্রি হওয়া লাগবে, তাহলে তো 180 হবে। তাহলে অবশ্যই ভাবে এই দুইটা 90 ডিগ্রি থেকে ছোট। অতএব এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আমরা চিনতে পেরেছি কিনা? তো এই তিনটা ত্রিভুজ কোন ভেদে তৈরি হলো? বাহু ভেদে। সেম ভাবে তিন ভাবে তৈরি হয়েছে। একটা হচ্ছে সমবাহু, এটার গেস করা লাগবে না। সমবাহু মানে সম যে বাহু, সমান যে বাহু, তিনটাই কি সমান, তিনটাই কি সমান, মানে আমার এ বি সি তিনটাই কি হবে? সমান হবে। এখন তুমি যদি এখানে দেখো স্যার, যার তিনটা বাহু সমান তার তিনটা কোণও সমান। তাহলে স্যার তিনটা কোণ যদি স্যার আপনি সমান সমান বলে দেন, মানে তিনটা কোণই যদি আপনি এক্স ধরেন, ভাবেন তো তিনটা কোণই এক্স, আবার তিন কোণের যোগফল 180, তাহলে কি আমি লিখতে পারি না এক্স প্লাস এক্স প্লাস এক্স 180? কয়টা এক্স? তিনটা, 180। তাহলে এক্স ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এই জন্য বলা হয় যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। এই জন্য 3 6 18। তো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে সেটা কোন কোণী ত্রিভুজের মধ্যে পড়ে যাচ্ছে? কোন কোণী স্যার? সূক্ষ্মকোণী, সমকোণী না স্থূলকোণী? স্থূলকোণীর জন্য 120 লাগে, সমকোণের জন্য 90 থাকাই লাগে। আর এখানে প্রত্যেকটাই 90 ডিগ্রির কম, মানে এটা কি কোণ?
সূক্ষ্মকোণী, মানে সমবাহু ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ আমি বলতে পারবো। এর পরবর্তীতে যদি আমি আসি, এর পরবর্তীতে হচ্ছে সমদ্বিবাহু। কি বাহু? সমদ্বিবাহু, মানে দুইটা সমদ্বি, এখানে সম মানে সবগুলো সমান, আর সমদ্বি যা দুইটা সমান, তাহলে সমদ্বি যদি হয় তাহলে দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান। এই জন্য বলে সমান সমান বাহুর বিপরীত কোণ, তাই মানে এটার বিপরীত এইটা, এটার বিপরীত এটা। তোমরা যদি এটা ফাইন্ড আউট করতে না পারো যে কোনটার বিপরীত কোনটা, জাস্ট একটা শর্টকাট নিয়ম আছে যে সাপোজ AB ইকুয়াল টু AC, তুমি তো এটা বুঝতেই পারছো যে হ্যাঁ স্যার AB ইকুয়াল টু AC, তাহলে তুমি বলো তো AB এর মধ্যে কোনটা নাই? স্যার ABC এর AB এর মধ্যে কোনটা নাই? স্যার C নাই, তাহলে C টা কেটে করে দাও মিডিলে, তাহলে ACB। সেম ভাবে AC এর মধ্যে কি নাই? B নাই, তাহলে কোনটা কোনটা করে দাও? B কে, ABC। তাহলে AC এর সরি AB এর বিপরীত কোণ হচ্ছে ACB, মানে ACB, মানে এইটা হচ্ছে কি AB এর বিপরীত। সেম ভাবে AC এর বিপরীত কোনটা হবে? ABC, এটা হবে AC এর বিপরীত। তাহলে সমান সমান কোণের সমান সমান বাহুর বিপরীত কোণ দেয় পরস্পর সমান। একই ভাবে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হতে পারে। তো স্যার আপনি যদি এটা বলেন যে এটা যদি 50 হয় বাকি দুটা কত হবে? সমান সমান বাহু, তাহলে এই সমান হলে এও সমান, মানে এও 50, আর এই 50 এই 50 কত হলো? 100, টোটাল কত? 180, তাহলে বাকি থাকে কত? 80, তাহলে এই হবে 80 আনসার। স্যার এটা বললো স্যার 70, এটা বললো কত? 70, তাহলে স্যার একটা 70 দখল করে নিয়েছে, 180 থেকে 70 বাদ দিলে 110, মানে 110, 110 সমান দুভাগে ভাগ হয়ে যাবে 55 55, তাহলে 55 55। তো এভাবে করে কিন্তু সমদ্বিবাহু যে কোনো তোমার ব্যক্তিকে আমরা পারতে পারি। বিষম বাহু মানে কোনো বাহুই সমান না। বিষম বাহু সম্পর্কে খুব একটা ধারণা নেই, তবে এখান থেকে একটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হতে পারে। কোন কনসেপ্টটা স্যার? যে কনসেপ্টটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে যে তোমরা লম্ব আর মধ্যমা, লম্ব দেখো, লম্ব আর মধ্যমা এইটা ডিফারেন্স করা জানতে হবে। যেহেতু পিথাগোরাস নিয়ে পড়ছো, তোমাকে লম্ব আর মধ্যমা অবশ্যই জানা লাগবে। স্যার লম্ব আর মধ্যমার ডিফারেন্সটা আমি কিভাবে জানবো? লম্ব মানে স্যার ছোট থেকে পড়ে এসেছি, লম্ব মানে সমকোণ, মানে 90 ডিগ্রি। আর মধ্যমা মানে হচ্ছে তুমি ধরো যে এটা একটা ত্রিভুজ আঁকলা, তো শীর্ষ থেকে বিপরীত, শীর্ষ থেকে বিপরীতের ওপর মধ্যবিন্দু, মানে যদি ABC হয় আর এখান থেকে তুমি যদি একটা দাগ টানো আর বলো যে AD হচ্ছে মধ্যমা, তাহলে বুঝে নিতে হবে BC কে সমান দুভাগে কি করেছে? ভাগ করে নিয়েছে। তাহলে মধ্যমা মানে তোমাকে বুঝে নিতে হবে যে এই AD BC কে সমান দুভাগে ভাগ করেছে। সেম ভাবে এখান থেকে একটা টানি তো দেখি, স্যার এখান থেকে টানে দেখলাম যে CE AB কে সমান দুভাগে ভাগ করেছে। সেম ভাবে এখান থেকে একটা দাগটা নিত DEF, তো স্যার F টা AC কে সমান দুভাগে ভাগ করেছে, মানে মধ্যমা তার বিপরীত শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাটাকে বলছে মধ্যমা, আর এই মধ্যমা সমান দুভাগে তোমাকে ভাগ করবেই। তিনটা মধ্যমা হলো না? একটা দুটা তিনটা, তিনটা মধ্যমা যে বিন্দুটাতে যুক্ত হয়েছে সেটাকে বলা হয় ভরকেন্দ্র। সেটাকে কি বলা হয়? ভরকেন্দ্র। এটা যাতে মনে থাকে, এটা অ্যাডভান্স পড়া, তারপরে মনে রাখো যে হ্যাঁ ভরকেন্দ্র। এখন স্যার কি কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে, কোন সময় লম্ব আর মধ্যমা সমান হবে? একমাত্র সমবাহু ত্রিভুজে লম্ব আর মধ্যমা কি হবে? সমান হবে। এটা জাস্ট মুখস্থ পড়া, মুখস্থ করে নাও। আমি এটার ভিতর কনসেপ্টটা যাচ্ছি না, কারণ আমাকে পিথাগোরাস শেষ করা লাগবে। তাহলে সমবাহু হচ্ছে কি? স্যার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান মানে হচ্ছে তোমার লম্ব যা মধ্যমা তা, মানে স্যার আমি বুঝলাম না। লম্ব মানে হয়ে যাবে 90 ডিগ্রি, লম্ব মানে হয়ে যাবে কি 90 ডিগ্রি। আর এই লম্বটা তোমাকে যখন বলে দিবে যে ত্রিভুজ ABC যেটা একটা সমবাহু ত্রিভুজ, আর বলে দিবে যে AD লম্ব BC, মানে তোমাকে বুঝে নিতে হবে যে এই লম্বটাই এই BC কে সমান দুভাগে কি করেছে? ভাগ করেছে। তাহলে লম্ব আর মধ্যমা কার ক্ষেত্রে সমান হলো? সমবাহু, যার তিনটা বাহু সমান, যার কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি করে।
ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের লম্ব আর মধ্যমা কি সমান। এখন স্যার একটু যদি ডিফারেন্টটা দেখাতেন, যে ডিফারেন্টটা কোনটা, যে কখন লম্ব আর মধ্যমা সমান নাও হতে পারে, ওই জন্য আমি বিষমবাহুর কনসেপ্ট আনতে আসলাম, যে লম্ব সবসময় কি হবে, সোজা, এরকম টান সোজা 90 ডিগ্রি। তাহলে স্যার লম্ব হচ্ছে সমান, আপনি সোজা বললেন, এই যে স্যার সোজা, এটা হচ্ছে লম্ব, তাহলে এডি লম্ব বিসি এটা হতে পারে। তাহলে স্যার মধ্যমা কোনটা হবে? আমি বললাম কি, শীর্ষ হতে বিপরীত বাহুকে সমান দুভাগে কি করেছে, এই দেখো, তাহলে বিপি ইকুয়াল টু সিপি, নট বিডি ইকুয়াল টু সিডি। কারণ কি, এই লম্বটা সমান দুভাগে ভাগ করবে না, মধ্যমা সমান দুভাগে ভাগ করবে। কখন লম্ব আর মধ্যমা সেম হয়ে গেল, যখন ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ। তো পিথাগোরাস মানে উপপাদ্যটা করার জন্য একটু হলো সম্পূর্ণ ত্রিভুজ সম্পর্কে তোমার একটু ধারণা লাগতো, আমি সেই ধারণাটা প্রথম পক্ষে দিয়ে দিলাম। যেহেতু এটা একটা উপপাদ্য, তাই তোমাকে আগে জানতে হবে যে উপপাদ্যের কয়টা অংশ। স্যার উপপাদ্যের হচ্ছে কয়টা অংশ? 4টা। সাধারণ, বিশেষ, অঙ্কন, প্রমাণ। কি বললাম? সাধারণ, বিশেষ, অঙ্কন, প্রমাণ। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ। তাহলে এই কনসেপ্টের জন্য আমরা মেইনলি সাধারণ নির্বাচন খুব একটা লিখি না। তাহলে কোনটা দেখি স্যার? স্যার বিশেষ নির্বাচন কি লিখি? বিশেষ নির্বাচন। ঠিক আছে স্যার, আপনার কথা অনুযায়ী আমি বিশেষ নির্বাচন লেখা শুরু করলাম। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা হচ্ছে মেইনলি যে ত্রিভুজ সম্পর্কে ব্যাখ্যা। কি সম্পর্কে? সরি, চিত্র সম্পর্কে ব্যাখ্যা। কি সম্পর্কে ব্যাখ্যা? চিত্র। কি আঁকতে বলেছে স্যার? স্যার সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। ওকে, সমকোণী ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম তার এ বি সি। ওকে, তাহলে মনে করি, ও এটা একটা সমকোণী না, তাহলে একটা সমকোণ চিহ্ন। তাহলে স্যার ত্রিভুজ প্রথমে এবিসি এঁকেছি, এবিসি ওদের মতো করে যেহেতু সমকোণী বলেছে, তাহলে কোণ বি 90 ডিগ্রি। স্যার কোণ বি 90 ডিগ্রি না লিখে আমি কোণ এ বি সি লিখতে পারতাম, সি বি এ লিখতে পারতাম, 3 ভাবে করা যাবে। তো স্যার সংক্ষেপে লেখার জন্য কোণ বি দিলাম। কোণ বি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমাকে না এই 7-এ যেহেতু তোমরা ওরকম ভাবে করে আসোনি, এখানে না একটু ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? স্যার এ বি সি, এ বি এর মধ্যে কোনটা নাই? সি নাই। এ বি এর মধ্যে কোনটা নাই? সি। তো এটা কি ধরে নাও? সি। বিসি এর মধ্যে কোনটা নাই? এ। কি ধরে নাও? স্যার এ ধরে নিয়েছি। এসি এর মধ্যে কোনটা নাই? বি। তাহলে এটা কি ধরে নাও? বি ধরে নিয়েছি। তো এখানে তোমাকে একটু ধরে নিতে হবে যে যেখানে এ বি সমান হচ্ছে সি, বিসি সমান হচ্ছে এ, আর এসি সমান হচ্ছে বি। ওকে, তো আমাকে এখন প্রমাণ করতে কি বললো, আমি কিন্তু এটা ধরে নিলাম, এটা আমার ইচ্ছা অনুযায়ী আমি ধরে নিতে পারবো। স্যার এটা আপনি কেন করলেন? মেইনলি এটা কেন করলেন? স্যার করলাম স্যার এ কে এ ধরলে সমস্যা ছিল, স্যার একটু মিক্সড আপ হয়ে যেত, তার জন্য আমি করিনি, তার জন্য আমি এটা সি ধরেছি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? সমকোণী ত্রিভুজ আঁকা শেষ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অতিভুজের ওপর, অতিভুজ কিভাবে ওটা? সমকোণের বিপরীত। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সূত্র কি? বাহুর উপর স্কয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ওকে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের, অপর দুই বাহুর উপর মানে যে দুটা বাহু বাকি ছিল, মানে 3টার উপরে তুমি স্কয়ার করো, 3টার উপরে কি করো? স্কয়ার করো। ওরা বললো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে, এটা হবে বা হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয় সমষ্টির সমান। এটা আমার পিথাগোরাস বললো, গ্রিক দার্শনিক পিথাগোরাস। তো এখানে যেহেতু 3টা প্রমাণ আমি বললাম না, যে একটা সদৃশ, একটা ট্রাপিজিয়াম আর একটা বর্গ বীজগণিতের সাহায্যে, তো প্রত্যেকটা ক্ষেত্রে সেম কনসেপ্ট, বিশেষ নির্বাচন সেম, যা আছে তাই। কি চেঞ্জ? অঙ্কন। মানে তুমি কিভাবে প্রমাণ করবা? ট্রাপিজিয়ামের মাধ্যমে, তাহলে ট্রাপিজিয়াম আঁকো। সদৃশকোণীর মাধ্যমে সদৃশকোণী দুটো আঁকো। বীজগণিত বা বর্গের মাধ্যমে তাহলে বর্গ আঁকো। তো আমাকে যেহেতু এটা ট্রাপিজিয়াম বলেছে, তাই আমি নিশ্চিত ভাবে এটা ট্রাপিজিয়াম আঁকবো, তারপর আল্লাহ ভরসা, যা হবে দেখা যাবে। তো আমি কি করলাম, বিসি কে ডি পর্যন্ত কি করি? বর্ধিত করি। স্যার বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, হলো? যে কোনো মাপ নেই, হবে কি না? তাহলে বিসি কে ডি পর্যন্ত
এমন ভাবে বর্ধিত করো, দেখো একটা ট্রিক্স আছে যে এখানে সি এ সি এ সি এ, মানে এখানে যদি সি হয় এখানে, এখানে যে এ হয় এখানে সি, তাহলে নিশ্চিত ভাবে তোমাকে এটা বুঝে নিতে হবে যে বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করো যাতে এটা হয়ে যায় কি সি, এটা হয়ে যায় কি সি। তাহলে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন সি এ সি সিডি ইকুয়াল টু সি হয়। ঠিক আছে স্যার, তাহলে সি এ সি, তারপর এ আসছে, তাহলে এখানে একটা লম্ব দিই, এখানে একটা কি দিই লম্ব দিই, তাহলে সিডি লম্ব ই দাও, সিডি লম্ব ডিই, সিডি লম্ব ডিই আঁকি যেন ডিই ইকুয়াল টু, যেন ডিই ইকুয়াল টু এ হয়। শেষ। তাহলে দেখো তো একটু খান্তি লাগছে না? স্যার যোগ করে দিলি, এটা এটা যদি যোগ করে দিই, এটা যদি যোগ করে দিই, তাহলে তো হয়ে গেল কি ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়াম হয়ে গেল স্যার, স্যার যখন এটা সি দিলেন, এটা দিলেন, এটা সি দিলেন, এটা দিলেন, তো এটা বি দিয়ে দিতে সমস্যা কি, দিয়ে দেন বি, কিন্তু ওয়েট, এটা কি কোনো মাপ আছে? তো কিভাবে বলবো এটা বি? বি আগেই দিবা না? হ্যাঁ এটা বি হবে, এটা বি হবে, কিন্তু এখনো হয়নি। ঠিক আছে, তাই আমি এখন দিলাম না তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখন প্রমাণে আসি। এখন প্রমাণ যেহেতু করতেই হবে, তাহলে এখন একটু ডিপলি যদি তুমি ভাবো, শোনো আমি ক্লাসটা লং করতে চাচ্ছি না, কিন্তু করতে হচ্ছে, তোমাদের অনেক কনসেপ্ট এখানে বুঝে তারপর তোমাকে যেতে হবে, তাই বিরক্ত হও না, একটু শোনো, বুঝতে পারবা। তো এখানে তোমাদের একটু বাইরের কনসেপ্টে আসি, যেটা একটা কি আয়ত, কি আঁকলাম আয়ত, আয়তের মধ্যে এখানে একটা দাগ দিলাম, কয়টা ত্রিভুজ হয়ে গেল, দুইটা ত্রিভুজ হয়ে গেল। আর আয়তের যেহেতু কোণগুলো সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওই যে পড়েছিল না ত্রিভুজের হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, তাহলে এটাও বি এটাও এ। আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান। তাহলে স্যার এখানে সমকোণের বিপরীত, তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ এবি। এটার ক্ষেত্রে কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তো আমি কি এটা লিখতে পারি না যে এই দুটা ত্রিভুজ মিলে হচ্ছে একটা চতুর্ভুজ? তাই আচ্ছা দেখি তো, তাহলে স্যার এটা হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটাও স্যার হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে তো তোমার চতুর্ভুজ আসে যাওয়ার কথা, তাই না? দেখি তো হাফ এবি হাফ এবি, হাফ আর হাফ যদি যোগ করো, অর্ধেক আর অর্ধেক যদি যোগ করো, তাহলে সেটা কি হয়ে যায় এক হয়ে যায় না? তাহলে এক এবি, এক এবি লিখি না শুধু এবি লিখি এবি, তাহলে এবি ইকুয়াল টু কি লিখে যায় চতুর্ভুজ লেখা যায়। আপনি এটা কেন করলেন? কারণ হচ্ছে দেখো তো আয়তের ক্ষেত্রফলটা জানি কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মিলে গেছে না? তাহলে ত্রিভুজে দুইটা ক্ষেত্র মানে চতুর্ভুজ, মানে আমি এই সুযোগটা কাজে লাগিয়ে, এই ট্রিক্সটা কাজে লাগিয়ে এখানে ব্যবহার করতে পারবো। তাহলে স্যার আপনি এখানে কিভাবে ইউজটা করবেন? আমি যদি এখানে বলি যে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, পুরোটা হচ্ছে একটা চতুর্ভুজ, ট্রাপিজিয়ামের সূত্র বসাই দিব। হ্যাঁ আইডিয়াটা করা যায়। তো এখানে দেখো তো এটা না হলে সমকোণী ত্রিভুজ, এই যে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, মানে তোমার ভূমি লাগবে আর লম্ব লাগবে না, উচ্চতা মানে সবসময় লম্ব, এটা মনে রাখবা। উচ্চতা মানে কি লম্ব, উচ্চতা মানেই তোমাকে ওখানে লম্ব থাকাই লাগবে, সোজা থাকাই লাগবে একটা। তো স্যার এটা না হলে সমকোণী, এইটা না হলে সমকোণী, এই কি সমকোণী? স্যার ওই তো সমকোণী না। তাহলে আমি জানি যে ওই সমকোণী হবে, কিন্তু সমকোণী কিভাবে করব? যেহেতু সমকোণ সমকোণ 90 ডিগ্রি থাকা লাগবে, তাহলে তুমি একবার গেস করো তো, এখানে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের মধ্যে কোনটা 90 ডিগ্রি হওয়ার সম্ভাবনা বেশি আছে? এই দুটা তো দেখতে একই রকম লাগে, তাহলে এই হবে, তাহলে এই 90 ডিগ্রি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখন 90 ডিগ্রি কিভাবে প্রমাণ করব? এখন এখানে 90 ডিগ্রি কি আছে? স্যার এই আছে। এর কাছাকাছি কি আছে? স্যার এর কাছাকাছি আছে এইটা আর এটা। যদি এই 90, স্যার এখানে টোটাল কত ডিগ্রি? 180, এই হচ্ছে 90, তাহলে এই দুটা মিলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন তুমি ভাবলা যে স্যার আপনি বলছেন যে আপনাকে এইটা 90 ডিগ্রি প্রমাণ করতেই হবে, তো ওইটাকে 90 ডিগ্রি আপনি প্রমাণ করতে চাইলে আপনি কিভাবে প্রমাণ করবেন?
স্যার আমি এখানে একটা আইডিয়া বের করেছি। কি আইডিয়া বলছেন স্যার আপনি? এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তখন ভাবলাম যে এইটা 90, এইটা সরি এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে 90। কারণ কি টোটাল মিলে কত? 180 ডিগ্রি। এইটা 90, তাহলে এটা বাদ দিলে এই দুটা মিলিয়ে 90। তখন আমি কি করলাম, এটার সাথে 180 ডিগ্রিটা জুড়ে আছে, আর এটাকে করতে হবে আমাকে 90। তখন আমি ভাবলাম যে আমি যদি কোনোভাবে এই কোণটা আর এই কোণটা মিলাই দিতে পারি। কোন কোণটা? এই কোণটা। তাহলে স্যার আপনি কি প্রমাণ করতে পারবেন? আমি যদি এইটা আর এইটা মিলিয়ে দিতে পারি। কিভাবে? এই দুটা যদি 90 ডিগ্রি হয়, আর এইটা আর এইটা যদি, মানে এটাকে ধরে নাও এক্স আর আপনি ধরে নিলেন যেটা এক্স, তাহলে আর এটা ওয়াই, যেহেতু এক্স ওয়াই এর যোগ 90 ডিগ্রি, তিন কোণের সমষ্টি, তাহলে এই দুটা মিলে 90। তাহলে এই দুটাও যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুটাও 90 ডিগ্রি হবে। কারণ কি দুটাকে তুমি সমান দেখিয়েছো, সমান দেখানোর পরে দেখছে দুটাকে তুমি সমান দেখিয়েছো। তাহলে এই দুটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে 180-র মধ্যে থাকছে এই দুটা মিলে 90, তাহলে এও হবে কত? 90। তাহলে কোনো না কোনো ভাবে হলেই এটাকে আমাকে 90 প্রমাণ করতে হবে। কিভাবে করলাম? যে এই কোণটাকে এক্স আর এক্স কে সমান দেখে 7-এ পড়েছি কিভাবে এই দুটাকে সমান দেখাবো। এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখায়। কি দেখায়? সর্বসম দেখায়। তো সর্বসম দেখাতে হবে, প্রথমে এই দুটা ত্রিভুজকে আমাকে কি দেখাতে হবে? সর্বসম। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই। তো এই দুটা ত্রিভুজে তুমি দেখো তো একটু পরিষ্কার করে, আমি যদি এখানে একটু আঁকি, যে তো আমাকে এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তুমি দেখো তো সর্বসমের ক্ষেত্রে সূত্র কি? বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, অতিভুজ এক বাহু। কি বললাম? বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, অতিভুজ এক বাহু। তো এখানে বাহু বাহু তুমি তো ইচ্ছা মতো এখানে এঁকেছো না, এটাকে সি এটাকে সি, তাহলে কি আমি বলতে পারি না যে স্যার এ বি ইকুয়াল টু সিডি? এ বি ইকুয়াল টু কি? সিডি। কেন স্যার? কারণ ইকুয়াল টু হচ্ছে এটা সি, আমি ইচ্ছা মতো এঁকেছিলাম। আর বিসি ইকুয়াল টু ডিই, বিসি ইকুয়াল টু কি স্যার? ডিই, কারণ এরা হচ্ছে এ, এর সমান করে এঁকেছিলাম। বাকি থাকে কি? দুটাই 90 ডিগ্রি। দুটাই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বাহু কোণ ইকুয়াল টু বাহু। তাহলে বাহু কোণ বাহু সূত্র অনুসারে এই দুইটা ত্রিভুজ কি? সর্বসম। তাহলে এবিসি সর্বসম ত্রিভুজ সিডি। স্যার আপনি কিসের জন্য জানি সর্বসম এত যে কাহিনী করলেন স্যার, কিসের জন্য করলেন? আমি করলাম যে এই দুইটা কোণকে সমান দেখানোর জন্য। কারণ কি যেহেতু এই দুটো 90 ডিগ্রি হতো, তাহলে এই দুটাও কি হতো? 90 ডিগ্রি হতো। আর এই দুটো 90 ডিগ্রি হলে বাকি যেটা থাকবে এটা 90 ডিগ্রি হয়ে যেত। তাহলে আমি কি আগে বলবো স্যার, বিএসি সমান সমান, মানে এইটা আর এইটা, ইসিডি, কোনটাকে মিডিল রাখি না? ইসিডি। তাহলে এ বি এস সি আর সি ইসিডি, এই দুটা কি সমান হয়ে গেছে, যেটা আমার কারণ ছিল। আর স্যার আপনি যে ওই যে বি বসাতে বলছিলাম না, যে বি বসানো যাবে না, তাহলে স্যার এখানে এখন আমি বি বসাতে পারবো, কারণ কি এই দুটা সর্বসম হয়ে গেছে। তাহলে এই দুটা কি সমান, তাহলে এসি ইকুয়াল টু সিই ইকুয়াল টু বি, সমান হয়ে গেল। এখন এই কোণটা যেহেতু সমান হয়ে গেছে, এখন তোমাকে লিখিত আকারে কিভাবে বলবো যে ত্রিভুজ এবিসি এ কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, অতএব এটা যদি 90 ডিগ্রি হয় এই দুটার যোগফল 90 ডিগ্রি হবে। তো বিএসি যোগ এসি বি, এটা কত ডিগ্রি হয়ে গেল স্যার? 90 ডিগ্রি হয়ে গেল। আর আপনি যেন কি প্রমাণ করলেন স্যার? যে বিএসি সমান সমান ইসিডি, বিএসি সমান সমান ইসিডি। তাহলে বিএসি জায়গাতে আপনি কি লিখবেন স্যার? ইসিডি লিখবেন। স্যার বিএসি জায়গাতে আপনি কি লিখবেন? ইসিডি। এই যে বিএসি ইকুয়াল টু ইসিডি। ভালোভাবে দেখেন, এই দুটাকে সমান করতে চেয়েছিলেন, এই দুটা 90 ডিগ্রি ছিল,
যেহেতু এই দুটা সমান হয়ে গেছে, এই দুটা 90 ডিগ্রি হয়েছে, তাহলে এই দুটাও যেহেতু 90 ডিগ্রি, এই দুটা 90 ডিগ্রি, তাহলে এই দুটা 90 ডিগ্রি হলে টোটাল হচ্ছে 180, আর এই দুটা 90 মানে এটা হয়ে যাবে তখন 90। তখন তুমি অতএব সরাসরি লিখে দাও কোণ ACE 90 ডিগ্রি, মানে ACE কি ত্রিভুজ হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজ ACE সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে তোমার যে কারণটা ছিল এতক্ষণ ধরে কাহিনী করার, যে স্যার এটা সমকোণী এটা সমকোণী, এখন এইটা সমকোণী কিনা আমি শিওর না, তো সমকোণী হয়ে গেছে স্যার? জি স্যার হয়ে গেছে। তাহলে সমকোণী সমকোণী সমকোণী, বড়টা এখন বড় রাঘব বলটাকে ধরা লাগবে যে এটা কি ট্রাপিজিয়াম, দেখি ট্রাপিজিয়াম কিনা। আমরা ট্রাপিজিয়াম প্রমাণের জন্য সমান্তরাল হওয়া লাগে। কি হওয়া লাগে? সমান্তরাল। কি হওয়া লাগে? সমান্তরাল। যে চলতেই থাকবে সারা জীবন, কিন্তু কখনো একসাথে হবে না, কখনো একে অপরকে ছেদ করবে না, সেটাই হবে কি? সমান্তরাল। তাহলে স্যার সমান্তরাল কখন করা যাবে, এইটা দেখে কিভাবে সমান্তরাল করা যাবে? তখন আমি দেখছি যে একটা রেখার উপরই দুইটা কি হয়ে আছে? লম্ব হয়ে আছে। লম্ব কখনো বাঁকাবে? লম্ব সবসময় 90 ডিগ্রি হবে না? তাহলে এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি, এই লম্বটা সবসময় যেতেই আছে না, একটা দূরত্ব বজায় রেখে সবসময় সোজা ভাবে, তাহলে এই দুইটা হয়ে গেল সমান্তরাল। তাহলে একই রেখার উপর সকল লম্ব পরস্পর সমান্তরাল। তাহলে একটা রেখার উপর, কোন রেখাটার উপর আছে? বিডি। তাহলে বিডি রেখার উপর কে লম্ব আছে স্যার? স্যার বিডি রেখার উপর স্যার এবিও লম্ব, এবং বিডি রেখার উপর কে লম্ব? ডিও লম্ব স্যার। তাহলে বিডি রেখার উপর এবি লম্ব, বিডি রেখার উপর ডিই লম্ব, তাহলে এবি সমান্তরাল ডি। আর ট্রাপিজিয়ামের জন্য কি লাগতো? এক জোড়া সমান্তরাল লাগতো। তাহলে এ বি ডিই একটা কি? ট্রাপিজিয়াম। তাহলে চতুর্ভুজ এ বি ডিই ট্রাপিজিয়াম। তাহলে স্যার ট্রাপিজিয়াম হয়ে গেল, ট্রাপিজিয়ামও কমপ্লিট, এই তিনটাও ত্রিভুজ হয়ে গেল। তাহলে সেম ভাবে ওই যে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা ইকুয়াল টু আয়ত দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলাম না, মানে তিনটা যোগ করে পুরোটা। ওখানে তো দুটা যোগ করেছিলাম, এখানে তিনটা যোগ করে পুরোটা। তাহলে তিনটার নাম কি স্যার? এখন তিনটার নাম এটা একটু এখানে লিখি। তাহলে তিন ভাগে হয়ে গেল, আগে সমকোণী, ট্রাপিজিয়াম, তারপরে তিনটা যোগ করে সূত্র বের করি। দেখি তো স্যার, এবিসি, এবিসি ক্ষেত্র, এবিসি ক্ষেত্র যোগ এসিই ক্ষেত্র যোগ সিডিই ক্ষেত্র। তাহলে তিনটা ক্ষেত্র যোগ করে পুরোটা চতুর্ভুজ এ বি ডিই ক্ষেত্র। যেহেতু এটা জায়গা হচ্ছে না, ওখানে আমি কপি করে নিয়ে যাচ্ছি ওটাকে, ঠিক আছে? তাহলে স্যার এবিসি ক্ষেত্র মানে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটা তো শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য খাটে। তাহলে হাফ গুণিত ভূমি কত স্যার? ভূমি এ, উচ্চতা সি, তাহলে এসি। আবারও এসিই তে দেখো তো, এসিই। তাহলে ভূমি লম্ব কিভাবে চিহ্নিত করবো বলেছিলাম? সমকোণের বিপরীত মানে অতিভুজ এটা। তাহলে বাকি দুটা কি? লম্ব আর ভূমি। তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা কমপ্লিট। সিডিই আবারও হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, মানে সি এ হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। শেষ। সি এ যা এসিও তা। চতুর্ভুজ এ বি ডিই। তাহলে ট্রাপিজিয়ামের সূত্রটা আমরা জানি, হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা। কি বললাম? এটা একটা যদি ট্রাপিজিয়াম আমি এখানে আঁকি, তাহলে এ বি ডিই হাফ গুণিত সমান্তরাল বাহু, মানে এটার এটা যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা। উচ্চতা মানে সবসময় কি হয় স্যার? লম্ব হয়। উচ্চতা মানে কি হয়? সবসময় লম্ব। তাহলে আপনি কিভাবে লিখবেন? এখানে স্যার সমান্তরাল কে ছিল? স্যার সমান্তরাল আপনি কি বলেন? একটা রেখার উপর দুটা লম্ব, তাহলে এই দুটা কি সমান্তরাল? তাহলে হাফ গুণিত কে কে সমান্তরাল? এ বি সমান্তরাল ডিই, আপনি লিখলেন না? এ বি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা। উচ্চতা সবসময় কি হয়? লম্ব। স্যার দেখেন তো, এ বি সমান্তরাল ডিই, এখানে লম্বটাকে
সোজা ভাবে গেছে। দেখো তো তুমি যদি এটাকে সোজা করে দাও তাহলে এটাও লম্ব পুরোটা না, এটাও লম্ব পুরোটা না, তাহলে কি হয়ে যাবে গুণিত বিডি, হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত উচ্চতা। তাহলে হাফ এসি হাফ বি স্কোয়ার, হাফ এসি আচ্ছা হাফ এবি প্লাস ডিই না, এবি কে কি লেখা যায় স্যার? এবি প্লাস ডি লিখলাম আপাতত। আচ্ছা তুমি একটু দেখো তো বিডি কে কি লেখা যায়? বিসি প্লাস সিডি লেখা যায় না? স্যার আপনি এটা কেন করলেন? স্যার এটা আমি করলাম এই জন্যই যে স্যার এবি কে যেমন সি লিখতে পাচ্ছ, ডিই কে যেমন এ লিখতে পাচ্ছ, তেমন ভাবে বিডি কে তো কিছু লিখতে পারতাম না, তেমন এখানে বিসি কে লিখতে পারতাম এ, সিডি কে লিখতে পারতাম সি। হয়ে গেল কি এ প্লাস সি, এ প্লাস সি মানে এ প্লাস সি এর উপর স্কোয়ার। তাহলে আবারও সেম, এখানে তুমি কি করো হাফ কমন নিয়ে নাও, হাফ কি নিয়ে নাও কমন নিয়ে নিলাম স্যার। তাহলে এসি আর এসি যোগ করলে 2ac আর এখানে বি স্কোয়ার, আর হাফ উভয় পক্ষ থেকে হাফ হাফ কেটে গেল, 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কিসের সূত্র? a প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, উভয় পক্ষ থেকে কে কেটে গেল 2ac 2ac, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, বি যেন কাকে ধরেছিলাম? সি কে ধরেছি, এসি কে ধরেছিলাম, তো এসি এর উপর স্কোয়ার। এ জানি কাকে ধরেছিলাম? বিসি কে ধরেছিলাম স্যার। সি জানি কাকে ধরেছিলাম? এবি কে। তাহলে হয়ে গেল না অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো স্যার একটা জিনিস এখানে কি, তুমি যদি একটু ভিডিওটা আরেকবার দেখো তাহলে জিনিস কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট রিওয়াইন্ড করে একবার দেখে নিও। আসসালামু আলাইকুম।